নমস্কার বন্ধুরা, আমার এই এক মুঠো গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এখন তোমাদের শোনাবো হেমেন্দ্র কুমার রায়ের লেখা গোয়েন্দা গল্প এক পাটি জুতো। তো চলো শুরু করা যাক। একটা তদন্ত সেরে বাড়িমুখো হয়েছে জয়ন্ত ও মানিক, সঙ্গে একজন সেপাই ও দারোগা। রাস্তা দিয়ে তারা গল্প করতে করতে আসছে, হঠাৎই একটা বাড়ির দোতলা থেকে ডাক এলো, ও জয়ন্ত, ও মানিক। তারা মুখ তুলে দেখলো বারান্দার ওপরে দাঁড়িয়ে আছে তাদের পুরাতন বন্ধু নবীনচন্দ্র। সে জমিদার। জয়ন্ত ও মানিককে নিয়ে মাঝে মাঝেই তার জমিদারিতে শিকার করতে যান। নবীন বললে, তোমাদের সঙ্গে একটু পরামর্শ আছে, ভিতরে এসে বৈঠকখানায় বসো, আমি যাচ্ছি। বৈঠকখানায় ঢুকেই জয়ন্তের হুঁশিয়ার চোখ দেখলো দুটো ব্যাপার। দেয়ালের বড় ঘড়িটা নামিয়ে রাখা হয়েছে মেঝের ওপর, এবং পূর্বের দিকের জানলার একটা গরাদ নেই, সেটাকে খুলে মেঝের ওপর ফেলে রেখেছে। জানালার কাছে গিয়ে সে বুঝতে পারল জানালার তলাকার কাঠের ফ্রেমে বাটালি বা কোনো অস্ত্র চালিয়ে কেউ স্থানান্তরিত করেছে গরাদটাকে। সে ফিরে বলল, মানিক, এই ঘরে কেউ অনধিকার প্রবেশ করেছে। নবীন বোধহয় সেই জন্যই আমাদের সঙ্গে পরামর্শ করতে চায়। ঠিকই আন্দাজ করেছো জয়ন্ত, সেই জন্যই আমি তোমাদের ডেকেছি। বলতে বলতে নবীন ঘরের ভিতরে এসে দাঁড়ালো। আসন গ্রহণ করলো সকলে। বেয়ারাকে চা, টোস্ট, এগরোল আনবার হুকুম দিয়ে নবীন বললে, কাল রাতে এই ঘরে চুরি হয়ে গিয়েছে। গুরুতর চুরি নয়, তোমার মতো ধুরন্ধর গোয়েন্দার কাছে তুচ্ছ ব্যাপার বলেই মনে হবে। চুরি গিয়েছে আমার একটা রেডিও। মানিক বিস্মিত স্বরে বলল, তোমার ঘরে রেডিও? নবীন হেসে বলল, হ্যাঁ মানিক, তোমরা সকলেই জানো রেডিওর একটানা একঘেয়ে ঘ্যানঘ্যানানি আমার ধাতে সহ্য হয় না। তাই এতদিন এই বাড়িতে রেডিও ছিল না কোনো ঠাঁই। কিন্তু বড় মেয়েটা রেডিওর জন্য এমনই ভীষণ আবদার ধরেছে যে কাল বৈকালে নগদ 150 টাকা দিয়ে মূল্য দিয়ে একটা রেডিও না কিনে এনে আর পারা গেল না। যন্ত্রটা টেবিলের ওপর রেখে ঘর থেকে চলে গিয়েছিলাম, কিন্তু চোর তাকে এখানে রাত্রিবাসও করতে দেয়নি। জয়ন্ত বলল, চোর এসেছে কি ওই গরাদটা খুলে? হ্যাঁ। পূর্ব দিকের ওই সরু গলিটা কি? মেথর আসবার পথ। তাহলে চোর বেশ নিশ্চিন্ত হয়েই ওই গলিতে দাঁড়িয়ে ফ্রেম কেটে গরাদ খোলবার সুযোগ পেয়েছিল। ঘড়িটা মেঝেতে নামানো কেন? ওটা চোরেরই কীর্তি। তার ইচ্ছা ছিল ঘড়িটাও সঙ্গে করে নিয়ে যাবে, কিন্তু ঘরে সন্দেহজনক শব্দ শুনে বেয়ারা এসে পড়ায় সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাড়াতাড়ি পালাবার সময় সে নিজের এক পাটি জুতোও নিয়ে যেতে পারেনি। এইবারই জয়ন্ত কিঞ্চিৎ আগ্রহ প্রকাশ করে বলল, জুতো কোথায়? সেই জুতো ওই যে জানলার তলাতেই পড়ে রয়েছে। জয়ন্ত এগিয়ে গিয়ে জুতোর পাড়িটা তুলে নিলে। বেশ মনোযোগ দিয়ে পরীক্ষা করলে প্রায় 5 মিনিট। তারপর মুখ তুলে ধীরে ধীরে বললে, নবীন, এ হচ্ছে এমন কোনো লোকের জুতো যার ডান পদতল বিকৃত। জুতোর বেডল গড়ন দেখেই তা ধরা যায়। বাটার কারখানায় তৈরি সস্তা দামের 6 নম্বরের জুতো। এর ভিতরে যেন সাদা সাদা কি রয়েছে দেখেছো? বোধহয় গুঁড়ো চুন। জয়ন্ত কিছু না বলে মাথা নেড়ে জানালে, না। বেয়ারা চা প্রভৃতি নিয়ে চলে এলো এমন সময়। একটা টেবিলের কাছে গিয়ে জয়ন্ত বলল, রেডিওটা কাল রাত্রে এই টেবিলের উপরে ছিল তো? বেশ, আমি এখানে বসেই চা পান করব। জয়ন্ত নিবিড়ে চা ও খাবার খেতে খেতে উত্তর দিকের জানলাগুলোর দিকে বারংবার রাস্তার দিকে দৃষ্টিপাত করতে লাগলো। পানাহার শেষ করে জয়ন্ত বলল, নবীন, তোমার বাড়িতে রেডিওর গটগল কেউ কোনোদিন শোনেনি? এ বাড়িতে ওই উপসর্গ আছে। বাইরের লোকেরা এমন সন্দেহ করতে পারে না, অথচ যেই দিনই তুমি রেডিও কিনেছো সেই দিনই তা চুরি হয়ে গেল। সুতরাং বেশ বোঝা যায় এ হচ্ছে পাড়ার কোনো সন্ধানী চোরের কাণ্ড। যন্ত্রটা সে বৈকালেই রাস্তা থেকে দেখতে পেয়েছিল। নবীন বলল, কিন্তু সে যে কে বুঝতে পারবো কেমন করে? এখান থেকে রাস্তার ওপরে দেখতে পাচ্ছি কখানা বাড়ি, ও বাড়ি দুখানা কাদের? লাল বাড়িখানায় থাকেন হাইকোর্টের একজন উকিল, আর পাশের হলদে বাড়িখানা ভাড়াটে বাড়ি। একখানা কি দুখানা ঘর নিয়ে বাস করে 6-7টি পরিবার। আমাদের সরকারবাবুও থাকেন ওই বাড়ি দোতলায়। বটে বটে, একবার এখানে তাকে আসতে বলবে। অবিলম্বে সরকারবাবুর প্রবেশ। জয়ন্ত শুধল, আপনার নাম? শ্রী বিনয় কুমার প্রামাণিক। আপনি ওই বাড়িতে কতদিন বাস করছেন? তা প্রায় 3 বছর। ওখানকার আর সব ভাড়াটেকে আপনি চেনেন? আগে হ্যাঁ, প্রায় সকলকেই। দোতলায় আপনার সঙ্গে থাকেন কারা? পরিবার নিয়ে আর 3টি ভদ্রলোক। তাদের পেশা? 2জন কেরানি আর একজন স্কুল মাস্টার। নিচেই কারা থাকেন? সবাই পূর্ববঙ্গের লোক। তারা কি কাজ করেন? বেশিরভাগ লোকই কাটা কাপড়ের ব্যবসা করে, আর একজন কেবল শাঁখারিতে দোকানের কারিগর। নাম জানেন? হ্যাঁ, দুলাল। বিনয়বাবু, একটা কাজ করুন, দয়া করে একবার দুলালকে এখানে ডেকে নিয়ে আসুন। তাকে বলবেন নবীনচন্দ্রবাবুর স্ত্রী 2 দর্জন খুব ভালো শাঁখা কিনতে চান, তিনি তাকে ডেকেছেন। যে আগে। সরকারের প্রস্থান। নবীন সবিনয়ে বলল, তোমার এ কি অদ্ভুত খেয়াল জয়ন্ত। 2 দর্জন কি? আমার স্ত্রী এক গাছাও শাঁখা কিনতে চান না। তোমার স্ত্রী আজ আলবাত 2 দর্জন শাঁখা কিনতে চায়, তুমি জানো না? আমি জানি না, তুমি জানো? নিশ্চয়ই। জয়ন্ত, তুমি একটা পাগল। নবীন, তুমি একটা শুভহৎ হাঁদারাম। মানে?
মানে এক্ষুনি বুঝতে পারবে। দেখা যাক, কিন্তু 2 দর্জন শাঁখার দাম কিন্তু তোমাকেই দিতে হবে। ঘরের বাইরে একটি পদশব্দ, সরকারবাবুর পিছনে একটি মূর্তির আবির্ভাব। বয়স কত হবে, 19 কি 20? সংকুচিত ভাবভঙ্গি, সন্দিগ্ধ দৃষ্টি। পরনে ছিল আধময়লা গেঞ্জি ও লুঙ্গি, খালি পা। জয়ন্ত শুধলো, তোমার নাম দুলাল? আগন্তুক ভয়ে ভয়ে উত্তর বললে, আগে হ্যাঁ বাবু। জয়ন্ত লক্ষ্য করলো দুলালের ডান পায়ের পাতা এমনভাবে বিকৃত যে সোজাভাবে মাটিতে পা ফেলে সে দাঁড়াতে পারে না, তাই 2 পায়ের নিচে দিকে লেগে রয়েছে সাদা সাদা কিসের গুঁড়ো। জয়ন্ত বলল, দুলাল আমার কাছে এসো। দুলাল প্রায় খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে এলো। ফোঁস করে সেই রবারের জুতোর পাটি বার করে জয়ন্ত শান্ত স্বরে বলল, দুলাল, কাল রাতে তোমার 1 পাটি জুতো এই ঘরে ফেলে রেখে গিয়েছিলে, ফিরিয়ে নাও তোমার জুতো। প্রথমটা চমকে ওঠে, তারপরে সবেগে মাথা নেড়ে দুলাল বলে উঠল, ও জুতো আমার নয় বাবু। জুতো তোমারই, পায়ে পরে দেখো, তোমার দুমড়ানো পায়ের সঙ্গে ঠিক খাপ খেয়ে যাবে। দুলাল চুপ করে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল, তার মুখ ধরা পড়া চোরের মতো। জয়ন্ত বলল, নবীন, 1 পাটি জুতোর মধ্যে আছে চোরের স্বাক্ষর। জুতোর ভিতরে যে সাদা গুঁড়োগুলোকে তুমি চুনের গুঁড়ো বলে ভ্রম করেছিলে তা আসলে হচ্ছে শাঁখের গুঁড়ো। আমি দেখেই বুঝতে পেরেছিলাম। শাঁখারিরা ঠিক 2 পায়ের ওপরে শাঁখ রেখে যখন করাত চালায় তখন তাদের 2 পায়ের ওপরেই ছড়িয়ে পড়ে শঙ্খচূর্ণ। দুলালের পায়ের দিকে তাকিয়ে দেখো, শাঁখার পাউডার মেখে ওর পদযুগল এখনো শ্বেতবর্ণ হয়ে রয়েছে। ওই 2 পদও জুতোর মধ্যে প্রবেশ করলে তার ভিতরে লেগে থাকে শাঁখের গুঁড়ো। বেঢল জুতোর পাটি পরীক্ষা করে খুব সহজেই ধরে ফেলেছিলাম যে এর মালিক হচ্ছে এমন কোনো শাঁখারি যার দক্ষিণ পদস্থল বিকৃত। তবু যদি দুলাল এখনও তার অপরাধ স্বীকার না করে, তুমি এই দারোগাবাবুটির সাহায্য নিতে পারো। এসো মানিক, আমাদের এখন বিদায় নেবার সময় হয়েছে। তো আজকের মতো এতটুকুই। আবার ফিরে আসবো সুন্দর একটা গল্প নিয়ে। আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব